এবিসি টেলিভিশনের এডিটর্স লিক্সে সবাইকে স্বাগতম। এডিটর্স লিক্সে আমরা সাধারণত চেষ্টা করি যে সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেই চলমান ঘটনার মধ্যে যে ভেতরের অনেক খবর থাকে যেগুলো আমরা উপস্থাপন করতে পারি না, আসলে সেগুলোই সংবাদ মাধ্যমেও প্রকাশ করা যায় না, জায়গার অভাবে দেয় না সেই বিষয়গুলোই, এবং যেগুলো অনলাইন মাধ্যমেও দেখানো যায় না। সোশ্যাল মিডিয়ায় কিছু পক্ষ বিপক্ষ আলোচনার দিকে মানুষ হয়তো আঁচ করতে পারেন, সেরকম সব বিষয়গুলোই আমরা উপস্থাপন করতে চাই আদ্যপান্ত। আজ শুরুতেই আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই বিশেষ বিশেষ সংবাদগুলো। সেটা হলো, পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা ৩২ জন ছাড়িয়েছে, আর আহত এখনও ১৬৪ জন। বিমান বিধ্বস্ত ঘটনায় বার্ন ইউনিটে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, গুরুতর আহত এখনও ১৩ জন। মাইলস্টোনের ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিমান বিধ্বস্তের মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন আইএসপিআর। হতাহতের সংখ্যা কম করে দেখানোর কোনো কারণ নেই বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশে বিমান দুর্ঘটনায় মার্কিন কংগ্রেস নেতৃবৃন্দের শোক প্রকাশ। স্থগিত হওয়া এইচএসসি ২ পরীক্ষা একদিনে, আর সরকার চাইলে তিনি পদত্যাগ করবেন বলেছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। সংকট উত্তরণের একমাত্র পথ এখন অতি দ্রুত নির্বাচন বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমেরিকা শুল্ক কমাবে বলে আশা করছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এদিকে নাটোরে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৭ জন সহ ৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আর এমবাপ্পেকেই ১০ নম্বর জার্সি দিচ্ছে রিয়াল। জাতীয় উশু প্রতিযোগিতা শুরু হবে বুধবার। এরকমই কিছু সংবাদ শিরোনাম নিয়ে আগামীকালকের জাতীয় দৈনিকগুলো প্রকাশ হবে। সেই বিষয়টি আমরা মোটামুটি পেয়ে গেছি, কিন্তু তার চেয়ে সবচেয়ে বড় যে কথাটি জানিয়ে রাখা দরকার যে আসলে সংবাদ যেগুলো প্রকাশ হচ্ছে সে তার ভেতরের গুরুতত্ত্বগুলো কি আছে। গতকাল যে শিক্ষার্থীরা তাদের গভীর রাতে শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া এবং পরবর্তীতে তা নিয়ে বড় ধরনের আন্দোলন, এবং সেই আন্দোলনে ১ ঘন্টার আলটিমেটাম দিয়ে শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি তারা করেছিলেন। সে বিষয়ে কিন্তু আজ মুখ খুলেছেন শিক্ষা উপদেষ্টা। তিনি বলেছেন যে যদি সরকার চায় তাহলে তিনি পদত্যাগ করবেন। এরকম যে জল্পনা কল্পনা চলছিল, আর শিক্ষার্থীদের যে দাবি ছিল সেটি আসলে যে সঠিক কিনা সে বিষয়ে কোনো পর্যবেক্ষক মহল কিংবা অন্যান্য পক্ষ কিছু না বললেও ছাত্ররা কিন্তু দাবি করেছিল যে তাদেরকে পদত্যাগ করতে হবে। তার মধ্যে কিন্তু শিক্ষা সচিবকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে এবং শিক্ষা উপদেষ্টাকে সরিয়ে দেওয়া হবে, এরকম জল্পনা কল্পনা শোনা যাচ্ছে বলে যেটি, কিন্তু সেই বিষয়ে তিনি তেমন মন্তব্য না করলেও শিক্ষা উপদেষ্টা নিজে বলেছেন যে তিনি যদি সরকার চায় তাহলে তিনি পদত্যাগ করবেন। আর আইন উপদেষ্টা তার ফেসবুক পেজে বলেছেন যে বাংলাদেশে যে সম্প্রতি যে রাজধানী ঢাকার মাইলস্টোন কলেজ স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্ত হয়েছে, এই বিমান বিধ্বস্ত ঘটনা যে অবস্থা চলছে তাতে যে হতাহতের সংখ্যা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যে তাদের যে পাল্টা অভিযোগ, সেখানে তাদেরকে আটকে রাখা, এর পরবর্তীতে তারা ৯ ঘন্টা পর তারা বের হয়ে আসলেন, এবং এখন তিনি যে তার ফেসবুক পেজে বক্তব্য উপস্থাপন করলেন সেটি হলো যে অভিভাবক, শিক্ষার্থী এবং ছাত্রদের নিয়ে এবং শিক্ষকদেরকে নিয়ে সমন্বয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, যে কন্ট্রোল রুমের মাধ্যমে এই সব বিষয় তদারকি করা হচ্ছে। আর যে বিষয়টি জানানো দরকার সেটি হলো যে এরই মধ্যে সিঙ্গাপুর থেকে কিন্তু এই আহতদেরকে চিকিৎসার জন্য একটি ডাক্তারদের প্রতিনিধি দল বাংলাদেশে এরই মধ্যে এসে গেছেন। তারা চিকিৎসা কার্যক্রম শুরু করেছেন, এবং বার্ন হসপিটালের পরিচালক প্রেস কনফারেন্স করে বলেছেন যে জরুরিভাবে যে সমস্যাটা দেখা যাচ্ছে সেই জায়গাটাই তারা দ্রুত চেষ্টা করছেন মোকাবেলা করার জন্য, এবং শিক্ষার্থী বা মিডিয়া গণমাধ্যম সবাই কিন্তু খুব আন্তরিকতার মাধ্যমে এই সংবাদ শুধু প্রকাশই নয়, রক্ত দেওয়া বা আনুষঙ্গিক কোনো সহযোগিতা লাগলে তারা দ্রুত চেষ্টা করছেন সবাই আন্তরিকতার সাথে। এখানে এই চিকিৎসকদের সাহায্য করছেন, সেবিকাদের সাহায্য করছেন, এবং গণমাধ্যম কর্মী যারা সংবাদ সংগ্রহে যাচ্ছেন সেখানে তাদেরকেও সহযোগিতা করা হচ্ছে বলে অভিভাবক এবং যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু দাবি করেছেন। আর গত
কালকে যে 80 থেকে 85 জন ছাত্র শিক্ষার্থী বা আহত হয়েছিলেন, সেই আহতর বিষয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো রকম অভিযোগ না করা হলেও পুলিশের পক্ষ থেকে কিন্তু হামলার অভিযোগ এনে একটি মামলা শাহবাগ থানায় রুজু করা হয়েছে, যে মামলা থেকে প্রায় 500 বা তারও বেশি আসামি করা হয়েছে বলে শাহবাগ থানা সূত্রে জানা গেছে। যে বিষয়টি আপনার বেশি আসলে আলোচিত এবং সমালোচিতও হচ্ছে, সেটি হলো এনসিপির যে দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক রয়েছেন তিনি হাসনাত আবদুল্লাহ, তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টার দুর্নীতি বা স্বজনপ্রীতির উদাহরণ হলো আমাদের যিনি স্বাস্থ্য উপদেষ্টা রয়েছেন, সেই স্বাস্থ্য উপদেষ্টা, অর্থাৎ স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়োগ করা হয়েছে, প্রধান উপদেষ্টা স্বজনপ্রীতি করেছেন এবং তাকে দ্রুত পদত্যাগ করা এবং তার যে বেতন ভাতা নেওয়া হয়েছে সেগুলো ফেরত দেওয়ারও দাবি জানানো হয়েছে। তা এই মুখ্য সমন্বয়ক যিনি এনসিপি যে জাতীয় নাগরিক পার্টির যে মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, তিনি কিন্তু এরকম দাবি করেছেন। এটি করে তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টার অবশ্যই ক্ষমা চাওয়া উচিত এবং তাকে পদত্যাগ করে তার বেতন ভাতা ফেরত দেওয়া উচিত। এদিকে এ বিষয়ে তো কোনো মন্তব্য পাওয়া না গেলেও যেটি পরিষ্কার হয়েছে সেটি হলো প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন যে এরই মধ্যে কিন্তু যে ফ্যাসিবাদ বা আওয়ামী যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সহ যে অন্য দলের যারা ক্ষমতায় ছিল তারা কিন্তু ষড়যন্ত্র করছে, তারা কিন্তু ষড়যন্ত্রের মাধ্যমে এই সরকারের ভেতরেও এক ধরনের তৎপরতা করছেন বলে তিনি কিন্তু অভিযোগ করেছেন। এখন এই কারা যে করছেন, তারা কারা সে বিষয়টি তিনি ইঙ্গিত না দিলেও ইঙ্গিতপূর্ণভাবেই বক্তব্য তিনি দিয়েছেন যে সেটি হলো যে ষড়যন্ত্র তাদের মধ্যে হচ্ছে এবং তারা সেটা কিভাবে মোকাবেলা করবেন এবং ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য তিনি গত রাতে কিন্তু প্রথমত 4টি রাজনৈতিক দল এনসিপি, ইসলামী ঐক্য এবং জামাত ও দেশের সবচেয়ে বড় দল বলে বলা হচ্ছে এখন যাদেরকে, তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এদেরকে সহ 4 দলের সাথে কিন্তু বৈঠক করেছিলেন। যে কোনো এই যে বিমান দুর্ঘটনার মতো একটি ঘটনা ঘটে গেল বা একটা দুর্বিপাকের মধ্যে দেশের মানুষকে পড়তে হলো, একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হলো, এই সমস্ত দুর্যোগ মোকাবেলার জন্য যেন বিশেষ মুহূর্ত যেটাকে বলে উল্লেখ করা হয়েছে, যে সেখানে যেন তারা ঐক্যবদ্ধভাবে সেটিকে মোকাবেলা করার উদ্যোগ নেন বা চেষ্টা করেন, সে বিষয়ে কিন্তু প্রধান উপদেষ্টা নিজে জানিয়েছেন। এবং সেই গত দিনের যে শোকের মধ্যে তাদের যে সকলের উপস্থিতি দিয়ে যে ছবিগুলো প্রকাশ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমগুলোতে, সেটি কিন্তু একটু মানে বিরূপ প্রতিক্রিয়াও সৃষ্টি হয়েছে ছবিগুলো দেখে, যে এরকম শোকের দিনে তাদের মধ্যে শোকের ছায়া কিন্তু তাদের ছবির মধ্যে পরিলক্ষিত হয়নি। আর একটি বিষয় কিন্তু দেখা গিয়েছিল, সেটি অবশ্য পরবর্তী সরিয়ে নেওয়ার কারণে এ বিষয়ে আর মন্তব্য না করাটাই ভালো, যে প্রধান উপদেষ্টার ফেসবুক আইডি থেকে যেটি চাওয়া হয়েছিল সেটি আসলে পরবর্তীতে সরিয়ে নেওয়া হয়েছিল বলে সে বিষয়ে আমরা আসলে মন্তব্য করতে চাচ্ছি না। তবে একটি ভালো দিক যে এরকম জাতীয় একটি দুর্ঘটনার বা দুর্যোগের সময় যে সকল মহল, এমনকি ফ্যাসিবাদের যারা সাথে জড়িত সেই আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরাও কিন্তু প্ল্যাকার্ড দিয়ে রক্ত দেওয়ার জন্য এই হসপিটালগুলোতে ভিড় করেছিলেন, যদিও তাদের উপরেও হামলা হয়েছে এবং সেই হামলা তারা সময় জনগণ তাদেরকে প্রতিহত করেছেন এবং এই শোকের দিনে যেন নতুন কোনো সংকট তৈরি না হয়, নতুন হামলা বা এটাকে কেন্দ্র করে যেন বিশৃঙ্খলা তৈরি না হয়, সেই জন্য পুলিশও আন্তরিকতা দিয়ে তাদেরকে মোকাবেলা করে তাদেরকে নিবৃত্ত করেছেন যারা হামলা করতে গিয়েছিল তাদেরকে। বিষয়গুলো বেশ আলোচনার মধ্যে ছিল এবং এটি একটি ভালো দিক যে এরকম আসলে সংকটকালীন মুহূর্ত না শুধু দেশের জাতীয় ইস্যুতে বা দেশের স্বার্থে সকল মহলের আদর্শগত বিভেদ ভুলে গিয়ে অন্তত ঐক্যবদ্ধ থাকার একটা প্রক্রিয়া আমাদের মধ্যে থাকা দরকার। কারণ সবার আগে দেশ, তারপরেই অন্য কিছু। যদি এই দেশ না হতো তাহলে হয়তো আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হইতে পারতেন না, অথবা তিনি যে প্রধান উপদেষ্টা হয়েছেন সেরকম পদ অলঙ্কিত করা হয়তো সুযোগ তার মিলতো না। আবার আজকে যারা এই এনসিপি করছেন, যে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, তারপর সাজিদ আলম সহ অন্য যে নেতারা নতুন দলের জন্য যারা নতুন পদ পেয়েছেন বা নতুন যে আন্দোলন করে যে দেশের
জাতির কাছে একটি গ্রহণযোগ্য অবস্থানে এসেছেন, তারাও হয়তো সেই জায়গায় যেতে পারতেন না, বা সেরকম পদের মানুষ হতে পারতেন না, মর্যাদার মানুষ হতে পারতেন না। কিংবা যাদেরকে ফ্যাসিবাদ বলা হচ্ছে, সেই শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু যাকে উপাধি দেওয়া হয়েছিল, বা শেখ হাসিনা, এই বাংলাদেশ যদি স্বাধীন না হতো, হয়তো বা এই পদের মানুষগুলো যারা যে পদে অবস্থান করছেন বা যে পদ অলঙ্কৃত করে আজকে তাদের সমহিমায় উদ্ভাসিত হয়েছেন, তারা হয়তো সেই পদটি অলঙ্কৃত করতে পারতেন না, সমহিমায় উদ্ভাসিত হয়েও আজকে বিশ্বের বুকে চিহ্নিত হতে পারতেন না বলেই কিন্তু আসলে ভাবলে কিন্তু সেরকমই হয়। তাহলে আমাদের উচিত, এই জন্য আমার মনে হয়, বা পর্যবেক্ষক মহল বলেন কিংবা যারা এই সব বিষয়গুলো নিয়ে কাজ করছেন, তারা কিন্তু অবশ্যই মানবেন যে আসলে জাতীয় ইস্যুগুলোতে আমাদের সবার দল মত নির্বিশেষে বিভেদ ভুলে ঐক্য থাকা খুবই জরুরি, যেন দেশের স্বার্থে আমরা যেন বিকিয়ে না দেই, বিলিয়ে না দেই, দেশকে রক্ষার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি। যেমন আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন কংগ্রেসরা আমাদের এই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন, এটি খুব ভালো দিক। আবার ওদিকে আমাদের অর্থ উপদেষ্টা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্ক বাধা আমাদের উপর আরোপ করেছে, সেটি থেকে আমরা মুক্তি পাবো। এই যে আশা, না, আমরা মনে করি যে এইরকম ইস্যুগুলোতে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য হওয়া দরকার, ব্যবসায়ী মহলের মধ্যে একটা ঐক্য হওয়া দরকার। এভাবে লবিস্ট নিয়োগ করে এই ধরনের বাধাগুলো দূর করবার জন্য নিজেদের মতো করে এগিয়ে গিয়ে এটার প্রতিকূলতাকে কাটিয়ে আমাদের দেশকে আরেকটু ভালো সুবিধাগুলো পাইয়ে দিয়ে দেশকে যেন আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধির দিকে নিতে পারি, সেরকম কিন্তু উদ্যোগ আসলে আমাদের নেওয়া খুবই জরুরি। কারণ জাতীয় স্বার্থে আমরা কোনোভাবেই যেন পিছিয়ে না পড়ি, আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই, আমাদের প্রজন্ম যেন পিছিয়ে না পড়ে, আগামী প্রজন্ম যেন পিছিয়ে না পড়ে, এই বিষয়গুলো আমাদের দেখা উচিত। আর কাল দুটি ঘটনা ঘটেছে। একটি হলো আমাদের অনূর্ধ্ব ফুটবল, অনূর্ধ্ব 20 ফুটবল নারী দলে যে নেপালকে 4-0 গোলে যে চ্যাম্পিয়ন হয়েছে, এবং একই সাথে আমাদের পাকিস্তানকে 8 রানে হারিয়ে বাংলাদেশ যে তাদের এই সিরিজটা এরই মধ্যে জয় নিশ্চিত করেছে, এবং দুটি বিজয়ী যে আমাদের এই যে নিহত শিক্ষার্থীদের উপর শ্রদ্ধার জন্য নিবেদন করা হয়েছে, এটি কিন্তু খুব ভালো দিক। এরকম ঘটনা কিন্তু সাধারণত সহসা ঘটে না, এরকম সুযোগও সাধারণত আসে না। বা আমাদের খেলোয়াড়দের মধ্যে যে সহমর্মিতার একটা দিক উন্মোচন করেছেন, দ্বার উন্মোচন করেছেন, এটা কিন্তু আমাদের জন্য একটা ভালো দিক। এরকম দৃষ্টান্ত অবশ্যই হওয়া উচিত, থাকা উচিত, বিভেদ ভুলে ঐক্য থাকা উচিত। সেগুলো কিন্তু ঘটেছে এবং ঘটছে। এবং শিক্ষার্থীরা যেভাবে প্রতিবাদ করেছেন যে আমরা এই ফ্যাসিবাদ স্বৈরাচারকে মুক্ত করে দেশকে আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি, তারা এখন আমাদেরকে সঠিক পরিসংখ্যান দিচ্ছে না। তারা বারবার বলছে যে তাদের যে শিক্ষার্থী বন্ধুরা মারা গেছেন তার সংখ্যা সঠিক হচ্ছে না। এই যে দিকগুলো তারা বলছেন, এটি আসলে খতিয়ে দেখা দরকার যে এর সঠিক সংখ্যা কি আসলে দেওয়া হচ্ছে না। কারণ একজন শিক্ষক কিন্তু ব্যাখ্যা দিয়েছেন যে ওই ভবনটির ওপর বিমানটি আছড়ে পড়ে বিধ্বস্ত হয়েছে, সেই ভবনটিতে প্রায় 12টি ক্লাস ছিল। প্রতিটি ক্লাসে যদি 30 জন করে হয়, তাও 360 জন শিক্ষার্থী থাকার কথা। যদিও সে সময় টিফিন হয়েছিল, টিফিনের কারণে কিছু ছাত্র হয়তো বের হয়ে গেছে। এখন পর্যন্ত আহত এবং নিহত সব মিলিয়েও কিন্তু 210 বা তার কাছাকাছি পাওয়া যাচ্ছে। তাহলে বাকি আরও যে 150 জনের, এরা আসলে এদের নামের তালিকা, এরা কোথায় আছে, কিভাবে আছে, এরা আসলে হারিয়ে গেল, মিসিং মানে নিখোঁজের মধ্যে আছে না ফ্যামিলির কাছে আছে, এই বিষয়গুলো পরিষ্কার করলে কিন্তু আমাদের এই কথাগুলোর মানে এই সমালোচনা বা আলোচনার যে নেগেটিভ দিকগুলো, বিরূপ দিকগুলো কিন্তু নিশ্চয়ই আর মোকাবেলা করা যেত। বা এই সমালোচনার যে ঝড়টা উঠছে, যে খারাপ দিকগুলো হিসেবে উপস্থাপন করা হচ্ছে, সেটার হাত থেকে কিন্তু সরকারই না, শুধু আমাদের জাতি হিসেবে আমরা সেই অপরাধবোধ থেকে বেরিয়ে আসতে পারতাম বলে মনে হয়। কারণ যেরকম প্রধান উপদেষ্টার প্রেস সচিব কিন্তু ব্যাখ্যা করে বলেছেন যে বাংলাদেশে কোনো হত্যার বা নিহতের সংখ্যা বা লাশের সংখ্যা গোপন করার কোনো সুযোগ নেই বা করা যায় না। এইভাবে এই ব্যাখ্যাগুলো যেভাবে ওনারা দিচ্ছেন, সেগুলি তো দিচ্ছেন ভালো দিক। তবে সবচেয়ে ভালো হতো যদি এই শিক্ষকদের সাথে আলোচনা করে
ওই প্রতিষ্ঠানে যতগুলো ক্লাস ছিল ওখানে সেই ক্লাসের সকল শিক্ষার্থীদের নামের তালিকাটা করে কারা কারা মিসিং হয়েছে, কারা কারা নিহত হয়েছেন, কারা কারা আহত আছে এবং কারা এখনো বাড়িতে আছে, এটা যোগ বিয়োগ করে যদি মেলানো যেত এবং সেটি যদি সমাজে মানে গণমাধ্যমের কাছে প্রকাশ করা হতো, তাহলে কিন্তু এরকম নেগেটিভ প্রতিক্রিয়া আমার মনে হয় হতো না, এবং সেটি কিন্তু করা হয়নি, যেটা করলে সবচেয়ে ভালো হতো বলে আমার মনে হয় বা সবারই মনে হচ্ছে বলে আমি মনে করি। আর যে বিষয়টি জানিয়ে রাখা আমাদের দরকার যে আসলে আমরা যারা এই গণমাধ্যমে কাজ করি বা গণমাধ্যমে যে বিষয়গুলো প্রথমত উপস্থাপন করবার চেষ্টা করি, সেই বিষয়গুলো কিন্তু সঠিক পরিসংখ্যান, সঠিক তথ্য, সঠিক তত্ত্ব সবকিছু থাকা দরকার, কিন্তু অধিকাংশ সংবাদ মাধ্যমে কিন্তু সেই বিষয়গুলো না থাকায় এই শিক্ষার্থী শুধু না সাধারণ মনে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়, তাদের মধ্যে নেগেটিভ প্রতিক্রিয়া তৈরি হয় এবং সোশ্যাল মিডিয়া দেখা যায় ট্রল হয় বিভিন্ন নেগেটিভ ইমেজ তৈরি করবার মতো করে। এই বিষয়গুলো কাটিয়ে ওঠার কিন্তু সবচেয়ে সহজ উপায় হলো সবসময়ের জন্য যে ঘটনাটি ঘটছে সেই ঘটনাটির সঠিক তথ্য উপস্থাপন করা এবং সেই ঘটনার কারণে যা ঘটেছে তার সঠিক তথ্য গণমাধ্যমে দেওয়া এবং গণমাধ্যমকে উদ্বুদ্ধ করা যে সঠিক তথ্য যেন যে কোনো মূল্যে যেন আমরা প্রকাশ করতে পারি সেই রকম ব্যবস্থা করা। এটি করতে পারলে কিন্তু আমার মনে হয় যে আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো, কিন্তু আমরা বাস্তবে কিন্তু তা দেখছি না। যেমন এরকম একটি ঘটনার সময়, এরকম বার্ন ক্রাইসিসের সময় কিন্তু আমরা বারবার যে আগে দেখতাম সেই সামন্তলাল সেনের কথা কিন্তু বারবার মনে এসেছে অনেকেরই, সোশ্যাল মিডিয়াও তাদেরকে নিয়ে স্ট্রল এসছে যে এই মুহূর্তে তাকে যদি জেলেই থাকে কিংবা তিনি যেখানেই থাকুক তেনাকে যদি এই সময় এই কমিটিতে রেখে তাকে দিয়ে যদি এই চিকিৎসা ব্যবস্থাটাকে দ্রুত করার জন্য তাকে যদি ব্যবহার করা যেত সেটি মন্দ হতো বলে মনে হয় না। উনি যে রাজনৈতিক দলের হোক, উনি যে আদর্শেরই হোক না কেন, দেশের স্বার্থে তো উনি বাংলাদেশের মানুষ, অতএব বাংলাদেশের মানুষ হিসেবে তার উচিত যে বাংলাদেশের এই ক্রাইসিস মুভমেন্টে তিনি নিশ্চয়ই তার দিয়ে কাজ করানো যেত, কিন্তু তাকে আসলে তার কোনো খোঁজ এই মুহূর্তে পাওয়া যায়নি। তবে কোনো কোনো গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়া দেখা গেছে তিনি এখন জেলে থাকার কারণে তাকে এখানে আনা সম্ভব হয়নি বলে অনেকেই বলেছেন। আবার আরেকটি গ্রুপ বলেছে যে না, তিনি আসলে জেলেও নাই, দেশেও নাই, তিনি পালিয়ে গেছেন, এরকম কিন্তু তথ্য। যেটি হোক, এটি নেগেটিভ ইমেজ হোক আর পজিটিভ ইমেজ হোক, তবে যে লোকটির কৃতকর্ম ভালো তার ভালোর মর্যাদা দেওয়া উচিত, তার সম্মান করা উচিত। প্রাপ্য সম্মান দিলে এই নেগেটিভ প্রতিক্রিয়া থাকবে না বলে আমার মনে হয়। যেমন আমার যেটি মনে হয়েছে যে বিএনপি নেতা সালাউদ্দিন যেরকম এই এনসিপি নেতা কর্মীদেরকে সম্মান করছেন বা তাদেরকে নেতৃত্বের মূল্যায়ন করছেন, সেই নেতৃত্বের মূল্যায়ন কিন্তু এনসিপির নেতারা তার উপরে করেনি, তাকে নিয়ে করেনি। যেরকম এই এনসিপির নেতারা একসময় ছাত্রলীগ করতেন, আমরা তথ্য দেখেছি, তাদের বক্তব্য দেখেছি, তারা শেখ মুজিব বা বঙ্গবন্ধু সম্পর্কে অনেক ভালো মন্তব্য করেছেন, ভালো বক্তব্য দিয়েছেন, এমনকি বিতর্ক প্রতিযোগিতায় তারা বিতার্কিক হিসেবেও অ্যাওয়ার্ডেড হয়েছেন, পুরস্কৃত হয়েছেন এই বক্তব্য রেখে, এবং বঙ্গবন্ধু সম্পর্কে অনেক ভালো দিকগুলোকেও তারা সুন্দরভাবে উপস্থাপন করতেন। সেই তারাই এখন আবার বঙ্গবন্ধুকে বা শেখ মুজিববাদকে নিব্বাদ যাক বা মুজিববাদ মুর্দাবাদ যে স্লোগান দিচ্ছে বা মুজিববাদ সম্পর্কে নেগেটিভ মন্তব্য করছে, শেখ মুজিবের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে, শেখ বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি ভেঙে ফেলা হয়েছে। এই যে পূর্ববর্তীদেরকে বা অগ্রজদেরকে যদি সম্মান করা না হয়, তাহলে একসময় তারাও এখন অগ্রজ যখন হবে তাদেরকেও সেই সম্মান পাবে, এরকম মানে প্রতিক্রিয়া কিন্তু নেগেটিভ প্রতিক্রিয়ায় এসে যায়। এখন ওনারা কি ভাবেন বা কোন প্রেক্ষিতে ওনারা এই আদর্শে নিয়ে এই আন্দোলনমুখী বিষয়গুলোকে উপস্থাপন করছেন বা পূর্ববর্তী নেতাদেরকে সম্মান করতে চাইছেন না, সে বিষয়টি অবশ্য ওনাদের নিজেদের মতামতের বিষয়। তবে ওনাদের আচরণে কিন্তু পূর্ববর্তী নেতৃত্বের সবাইকে সম্মানসূচক বক্তব্য কিন্তু অনেক সময় পাওয়া যাচ্ছে না, আর তার প্রেক্ষিতে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়াও সৃষ্টি হচ্ছে, কখনো কখনো সংঘর্ষের মতো ঘটনা ঘটে যাচ্ছে, যা আসলে আমাদের কারোই কাম্য না, তাদেরও কাম্য না নিশ্চয়ই। তারাও চায় না দেশ বিভেদ হোক, দেশের মধ্যে আবার অশান্তি সৃষ্টি হোক, আবার নতুন করে সংঘাত সৃষ্টি হোক, আবার ফ্যাসিবাদ কিংবা এরকম কোনো মতাদর্শী মানুষদেরকে তৈরি হয়ে যাক, কিংবা আবারও স্বৈরাচার সৃষ্টি হোক, এই প্রত্যাশা নিশ্চয়ই কারো কাম্য নয়। এই বিষয়টি বিবেচনা করে নিশ্চয়ই আমাদের যারা নেতৃবৃন্দ, এই প্রজন্ম হোক, গত প্রজন্ম হোক, আগামী প্রজন্ম হোক কিংবা অতীতের প্রজন্ম হোক, সবাই সবার প্রতি সম্মান প্রদর্শন করে যার যা প্রাপ্য সম্মান তার ততটুকু প্রাপ্য সম্মান না দিতে পারলে আসলে আমরা জাতি হিসেবে আমাদেরকে কৃতজ্ঞতা জাতি হিসেবে আমাদেরকে চিহ্নিত হব না, আমরা বিশ্ববুকে নিন্দিত হব
বরং ধিক্কিত হব যে আমরা আমাদের যোগ্য নেতাদেরকে যোগ্য মূল্যায়ন করতে পারি না, যোগ্য নেতাদেরকে যোগ্য সম্মান দিতে পারি না। আমরা আমাদেরকে কিভাবে সম্মান দেব, আমরা কিভাবে আরেক জায়গায় সম্মানিত হব, মূল্যায়িত হব, অবহিত হব না, উপেক্ষিত হব না। এই বিষয়গুলো আসলে কিন্তু ভাববার বিষয় এসেছে আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে। আর যে বিষয়গুলো জানা দরকার, যে আমাদের যে উপদেষ্টারা এখন নিজেরা বলতে বাধ্য হচ্ছেন যে সরকার চাইলে উপদেষ্টারা পদত্যাগ করবেন। সরকার কারা? তারাই তো সরকার। সরকার কাদের? আমাদের সরকার, জনগণের সরকার। তাহলে জনগণ মানে এই ছাত্ররাই তো জনগণ, এই ছাত্রদেরই সরকার তো তারা। এই ছাত্রদের আন্দোলনের মুখেই তারা সরকার হিসেবে দায়িত্ব পালন করেছেন, সরকার হিসেবে দায়িত্ব নিয়েছেন। এখন এই ছাত্ররাই আবার তাদেরকে চাইছে না, আন্দোলন করে তাদেরকে পদত্যাগ করতে বলছেন। তাহলে আমরা কোথায় গেলাম? দিন শেষে আমাদের ফলাফল কি দাঁড়ালো? আমরা কি সেই তিমিরেই চিত্র রয়ে গেলাম? এই বিষয়টি ভাববার সময় নিশ্চয় এসেছে। আমরা মনে সেটি ভেবেই আমাদের দায়িত্ব পালন করব এবং আমাদের দেশকে এগিয়ে নেব, সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।